চিনেন আপনার কথা বলার সময় কিন্তু আমি আপনাকে না, বাধা দিইনি। এটা আপনি কথা কিন্তু বলছেন দিচ্ছেন। না, এটা আপনি জোর করতেছেন। আমি আমার অধিকার রাখি বক্তব্য আরে দেওয়ার। অধিকার রাখেন আপনি তো। আপনার বক্তব্য দিয়েছেন, আমি আপনাকে এক বিন্দু আরে এক আমি মুহূর্তের আমার জন্য বাধা আমার দিইনি। বক্তব্য, আপনি তাদেরকে মানুষ আপনি বিশ্বাস করে না। রাজনীতিবিদ সব খারাপ মানুষ, এই কথাটা আপনি কেমনে বললেন? আপনি আপনার একক বক্তৃতায় আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন, আমাকে কথা না, বলতে দেন। আপনাকে তো আমি চিনি না, কি শোনেন, বলবো আপনাকে? আপনাকে তো আমি আমি? চিনি ঠিক না। আছে। আপনাকে আমি চিনি। আমাকে চিনেন না, না, তাহলে আমি চিনি আপনাকে না। কেন তাহলে আমি বলবো? ব্যক্তিগতভাবে আপনি বলবো এখানে কেন? যেভাবে এসেছেন আমি ওইভাবে এসেছি। আর রাজনীতিবিদদের ট্রাস্ট তাহলে ব্যারোমিটারে কি তাদের অবস্থান বলেন অনেক আপনি নিচে। যে শোনেন, রাজনীতিবিদ সব খারাপ, এটা একটা শোনেন, কথা হলো নাকি? ভোটের সময় করেন যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, আপনি দেখছেন বিএনপির সাথে বর্তমান দেখুন, আমি সরকারের। মনে করি না যে প্রফেসর ইউনূস তার ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন, আমি মনে করি না। আমি একটা জিনিস বলি আপনাকে, ধরেন এই সরকারের আসলে ম্যান্ডেট কি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। গণ অভ্যুত্থান হচ্ছে সরকারটির ম্যান্ডেট। তাইলে গণ অভ্যুত্থান তো একটা বায়বীয় বিষয় না। গণ অভ্যুত্থানটি হয়েছে ঢাকার দেয়ালে এখনও লেখা আছে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে। তার 50% শেখ হাসিনার জন্য প্রযোজ্য, বাকি 50% কাদের জন্য প্রযোজ্য? এখন যারা রাজনীতি করবেন, আগামীতে ক্ষমতায় যাবেন এরকম ভাবছেন, তাদের জন্য। প্রফেসর ইউনূস বা তার সরকার এবং তার সরকারের অনেক উপদেষ্টাদের ব্যাপারে আমাদের অনেক মন্তব্য থাকতেই পারে। কেউ কেউ যে ক্ষমতা এনজয় করছে না সেটিও না, কেউ কেউ যে বিভিন্নভাবে অ্যাম্বিশাস হয়ে উঠছে তাও আমরা মনে করি। কিন্তু ওই ম্যান্ডেট তো আপনাকে মানতে হবে। আমরা তো একটা সুযোগ পেয়েছি যে যেইভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয় একটি তথাকথিত নির্বাচনের পরপরই, সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারে কিনা, রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা বদলাতে পারি কিনা, এবং যেইভাবে রাজনৈতিক দলগুলো, একটু উদাহরণটা দেন, কিভাবে বদলায়, কি কি করলে বদল হবে? একটু দেখুন উদাহরণটা দেন, রাজনৈতিক, বুঝি আমি আপনাকে বলি, 7 মাসে এত কথা বলছেন, কোনো দলের সংস্কৃতির বদলানোর কোনো খবর পেয়েছি আমরা? পাইনি। যেটি পেয়েছি, আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দলগুলো। আওয়ামী লীগ যা যা খারাপ কাজ করেছিল, যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে, সে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে। আমি বিএনপির ভেতরে, শোনেন কথা হইলেই খালি 31 দফা, বিএনপির ভিতরে আমি কোনো 7 মাসে পরিবর্তনের, তারেক রহমানের বক্তব্য ছাড়া, তার ম্যাচুরিটির লক্ষণ ছাড়া, আমি কিন্তু মাঠে ঘাটে প্রান্তরে যেই চাঁদাবাজি, দখলদারি, সেই মাস্তানি, সেই থানা ঘেরাও, এর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখছি না। এবং দেখুন, আপনার মনে রাখতে হবে যে এই দলটি 16 বছর ক্ষমতার বাইরে ছিল। আমরা তখন প্রতিদিন এই দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলেছি, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেছি। এখন যদি আমি তার পক্ষে কথা বলতে না পারি, তাকে আমাকে সন্দেহ করতে হবে না, নিজেকে সন্দেহ করতে হবে। আমি পরীক্ষাটি খুব সহজ করে দিলাম। দেখুন, এখন মনে হবে যে এরা কথা বলতেছেন, এরাও নিশ্চয়ই অনির্বাচিত সরকারের কিছু সুবিধাভোগী। ব্যাপারটি তা না। দেখুন, বিএনপির জন্য আগামীতে পরিণতি কি অপেক্ষা করছে একমাত্র ইতিহাস বলতে পারবে। কিন্তু সংস্কার করে, বিএনপি যদি দলের সংস্কার করে, রাজনীতির সংস্কার করে, তার নেতৃত্বের সংস্কার করে, নেতৃত্বের আচরণের সংস্কার করে, তাহলে বিএনপির জন্য একটা সুসময় অপেক্ষা করছে বলে রাজনীতির বাইরের থেকে দেখা দৃষ্টিতে আমি কথাটি আপনাকে আজকে বললাম। দেখুন, বিএনপি এখন সংস্কার বললেই সন্দেহবাতিক হয়ে উঠছে। শোনেন, এইখানে আমি কিন্তু মনে করি না যে সব প্রয়োজনীয় সংস্কার করতে হলেও ডিসেম্বরের পরে যেতে হবে নির্বাচন করতে, আমি কিন্তু মনে করি না। দেখুন, এখানে সংস্কার বলে কেউ কমিটি করে, কমিশন করে, বড় বড় অফিস নিয়ে, সুবিধা ভোগ করে একটা যে চক্রের মধ্যে পড়ে গেছে, এটি কিন্তু আমিও বলি। কিন্তু আপনি আগামী 3 মাসে বাংলাদেশের সবগুলো বড় সংস্কারের ব্যাপারে ঐকমত্য করে পরবর্তী 3 মাসে সেটি বাস্তবায়ন করে ডিসেম্বরে নির্বাচন দিয়ে বিদায় নিতে পারেন। কাজে আমি কিন্তু সরকারটিকে প্রলম্বিত করতে হবে সংস্কার বাস্তবায়ন করতে হলে, আমি এই মতাদর্শের লোক না। কিন্তু কাদের জন্য সংস্কার করবেন, কাদেরকে নিয়ে সংস্কার করবেন, তারা যদি আপনার সাথে একমত না হয়, আপনাকে চোখ রাঙায়, আপনাকে মানে বলে যে আমরাই তো পার্লামেন্টে গিয়ে ঠিকঠাক করব, এগুলো যে বাগাড়ম্বর এবং এগুলোতে যে আপনার রাজনীতির চেহারাটি মানুষের কাছে পরিষ্কার হচ্ছে, এটি বিএনপির নেতৃত্বকে খুব দ্রুত বুঝে ফেলতে হবে। দেখুন, এই যে জাতীয় নাগরিক পার্টি, তারা নতুন দল, তাদের কোনো সংগঠন নাই, তারা গুটি কয়েক স্টুডেন্ট জুলাই মাসে এক হয়েছিল, আমি তো মোটামুটি জানি। কাজেই তারা একটা নতুন রাজনীতির গল্প বলছে, যেই রাজনীতির আশা আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকেই দেখি। বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি হয়, বাংলাদেশে নেতৃত্বের নামে কুৎসিত নেতৃত্বের বিকাশ ঘটে। এই রোগগুলোর কোনো পেশা নাই, তাদের কোনো বৈধ আয় নাই, এবং তারা আমাদের চোখের সামনে সম্পদের মালিক হয়ে যায়। আমরা কি বুঝতে পারি না এরা কারা? আমরা কি বুঝতে পারি না কোন পথে তারা করেন? দেখুন, সাংবিধানিকভাবে যে স্বৈরতন্ত্র কায়েম করা যায়, সেখান থেকে তো সংবিধানকে আপনার রক্ষা করতে হবে। আমি কিন্তু বলছি না দেশের নাম বদলাতে হবে এবং অনেক আহামরি সংস্কার করতে হবে, আমি প্রয়োজনীয় সংস্কারের কথা বলছি।
সাংবিধানিক স্বৈরাচারকে রুখতে হবে, শাসনতান্ত্রিক স্বৈরাচারকে রুখতে হবে, এবং জনগণের ভোট কেড়ে নিয়ে আপনি পরবর্তীতে একটি স্বৈরাচারী সরকার হবেন না, এই গ্যারান্টি দিতে হবে। শোনেন, রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না। বিশেষ করে আমার কথাটা আপনি আমাকে বলতে দেন। রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না। এগুলো শোনেন, আপনি দুইটা ভোটও পাবেন না, শোনেন, এগুলো শুনলে জেসিন তাদের না, আমি তো রাজনীতির কাজে আমার গায়ে লাগে না, না লাগবে, আপনার গায়ে লাগবে, আমি জেনেই তো বলছি। আপনি এগুলো শুনলে আপনি একটা ফাউমাত করে এখানে বসে কথা বলতেছেন কেন? ফাউমাত বলে তো কথা বলেন। তাদের অবস্থান খুব নিচে, তাদের অবস্থান এই জন্য নিচে কেননা তারা অতীতে অনেক কথা বলে, আমি সবার কথা বলছি না, না কেন সবার কথা আপনি রাজনীতি অধিকাংশ মানুষের কথাই বলছি। আপনার কথা বলার সময় কিন্তু আমি আপনাকে আমি আমার অধিকার রাখি বক্তব্য। আপনি আপনার বক্তব্য দিয়েছেন, আমি আপনাকে এক বিন্দু আমার বক্তব্য আপনি রাজনীতিবিদ সব খারাপ মানুষ, এই কথাটা আপনি কেমনে বললেন? আপনি আপনার একক বক্তৃতায় আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন, আমাকে কথা বলতে দেন। আপনাকে তো আমি চিনি না, কি বলবো আপনাকে? আমি চিনি না, আপনাকে আমি চিনি। আমাকে চিনেন না, আপনাকে কেন বলবো? ব্যক্তিগতভাবে আপনি এখানে যেভাবে এসেছেন আমি ওইভাবে এসেছি। রাজনীতিবিদদের ট্রাস্ট ব্যারোমিটারে তাদের অবস্থান অনেক নিচে। রাজনীতিবিদ সব খারাপ, এটা কথা বলুন। ভোটের সময় তারা যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলে, পরবর্তীতে তাদের মন্ত্রী হওয়ার পরে যে ঘটনাটি ঘটে, বাংলাদেশ 54 বছরে তা দেখেছে। বাংলাদেশ এর পরিবর্তন চায়। আপনার অস্বস্তি হতে পারে সংস্কারের কথা শুনলে, কিন্তু দেশের মানুষ সংস্কার চায়। সেটি করেও আপনি ডিসেম্বরে ভোট দিতে পারেন, এই অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারে। আচ্ছা, আসবো। আপনি কিছু বলতে চান কিনা, কিছু অ্যাড করতে চান এখানে? এই ধরনের কথাগুলো বন্ধ করেন, আমি এই কারণে বসতে চাই না। ঠিক আছে, আমার বিশ্বাস যে আশরাফ কায়সার এখানে ঢালাও সব রাজনীতিবিদের কথা বলেননি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটি দেখা যায়। আমি সারার তুষার, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা তো নতুন রাজনীতি বন্দোবস্তের কথা বলছেন, কিন্তু নতুন আপনারা একটা দল করলেন, নতুন রাজনীতি বন্দোবস্ত কি দেখালেন আমাদেরকে? আমরা দেখছি আপনার দল থেকে যারা নির্বাচন করতে চাইছে তারা আপনার শত শত গাড়ি নিয়ে তারা বহর নিয়ে যাচ্ছে, আমরা জানি না তারা কোথা থেকে সেই সব গাড়ি আসছে। আমরা দাদার সম্পত্তির কথা শুনছি, আবার প্রশ্ন আসছে সেটাও সেই বিষয়ে সত্যতা আছে কিনা। অনেকেই বলছে যে সেই সত্যতা নেই। শুধু তাই না, আপনারা ইফতার পার্টি করেছেন, সেখানে অর্থের উৎস কোথায় সেটা আমরা শুনেছি। ধনীরা অর্থ দিয়েছে, সেই ধনী কারা? এই ধনীদের অর্থে যে রাজনৈতিক দলগুলো চলে সেটার বিরুদ্ধেই তো আপনারা কথা বলেছেন এতদিন। এখন সেই রাজনীতি আপনারা, আওয়ামী লীগ যে রাজনীতি করে গেছে সেই রাজনীতিকে আপনারা অনুসরণ করতে চান কিনা, আপনার কাছে আমার প্রশ্ন। না, আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেটা আমরা অনুসরণ করতে চাই না, এবং অনুসরণ করার কোনো বাস্তবতা আমাদের মধ্যে নাই। আপনি আপনার শোগুলোতে আমি প্রায়ই লক্ষ্য করি আমাদেরকে আপনি অনেক স্ক্রুটিনির মধ্যে রাখেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমরা তো এখনো 1 মাস পার হইনি। না, ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা তো এখন 1 মাস পার হই নাই। আর পুরো দলের এখনো একটা রাজনৈতিক, আপনি যে 100 গাড়ির উদাহরণ দিলেন, এটা তো পুরো রাজনৈতিক দলের সবাই করছে, একটা দলের তা না, 1 2 করছে, এবং তারা মনে করছে যে একই, যেহেতু তাদের একটা পুরনো রাজনীতি ছিল, একটা ওখান থেকে এসেছেন, নতুন রাজনীতির সাথে অভ্যস্ত হতেও সময় লাগবে। কিন্তু ধরুন যে আমাদের দলে এরকম ঘটে নাই যে আপনার ইফতারে দলের মধ্যকার সংঘর্ষে পথচারী মারা গেছে, ঠিক আছে, কিংবা আরও যে সমস্ত ঘটনা ঘটছে, কিংবা একটু আগে আপনি যে সমস্ত উদ্ধৃতি দিচ্ছিলেন, তো এগুলোর দিকে আমাদের বেশি মনোযোগ দিলে ভালো হবে। আমরা তো ব্যক্তি 1 2জনকে টার্গেট করে বলার চেয়ে ওভারঅল রাজনৈতিক সংস্কৃতি যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা যদি আমরা নিয়ে বেশি কথা বলি তাহলে ভালো হবে। এর বাইরে আমার বলার কথা হচ্ছে যে যেগুলো আশরাফ ভাই বলেছেন তার মধ্যে আমি 2-1টা জিনিস একটু অ্যাড করব, কারণ এখানে কথা বলার আগ্রহ একটু কমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে সংস্কার আর নির্বাচন আমরা মুখোমুখি করি নাই, কিন্তু যারা নির্বাচন ছাড়া অন্য কোনো আলোচনা দেখলে ষড়যন্ত্র দেখে, সমস্যাটা তাদের। আমরা বলেছি যে ডিসেম্বর টু মার্চ, এই কথাটা এসেছে না, তো রোডম্যাপ নাই কোথায়? ডিসেম্বর টু মার্চের মধ্যে ইলেকশন হবে, তার আগে বাংলাদেশের নির্বাচন থেকে জুন বলা হয়েছে, ডিসেম্বর টু জুন এবং মার্চের কথা এসেছে। ডিসেম্বর টু জুনের মধ্যে তো মার্চ পড়ে, ডিসেম্বরের মধ্যে আপনি ইলেকশন করেন। এই যে 3 মাসের কথা ভাই বলেছেন, আমাদের তো এতে কোনো আপত্তি নাই, কিন্তু সংস্কারের আমাদের তো গ্যারান্টিটা দিতে হবে। আমরা তো গ্যারান্টি পাচ্ছি না। নির্বাচনের গ্যারান্টি চাওয়া যদি কারো গণতান্ত্রিক অধিকার হয়, সংস্কারের গ্যারান্টি চাওয়া গণতান্ত্রিক অধিকার। আমরা চাইবো না এটা। আপনি কি নিশ্চয়তা আছে যে সমস্ত কিছু ঠিক রেখে আপনি একটা ইলেকট্রাল গভর্নমেন্ট করবেন এবং সে এসে আগের মতো করবে না? এবং পরিষ্কারভাবে তারা এখনই বলছে তারা নির্বাচন কোনো সংস্কার করবে না। তাহলে আমরা সংস্কার গ্যারান্টি চাইবো না, এবং আমাদের সাথে যে পরবর্তীতে আবার একই ধরনের ঘটনা ঘটবে না এর নিশ্চয়তা কোথায়? এই সমস্ত ব্যাপারগুলো আছে। করতেন যে কোথায় বলেছে যে কোনো সংস্কার করবে না, বিএনপি থেকে কোথায় বলেছে কোনো সংস্কার করবে না? আপনি নিজে একটু আগে উদ্ধৃতি দিয়েছেন যে আমরা তাদের কোনো সংস্কার রাখবো না, আমরা সেগুলো কারেক্ট করে দেব। এটাই তো বাংলাদেশের একদম প্রিসাইজলি এটাই তো সমস্যা। এটা অর্থ এই না যে আমরা কোনো সংস্কার করব না। আপনি যে বলছেন যে তারা বলছে আমরা কোনো সংস্কার করব না, আমরা এই সংস্কারগুলো রাখবো না।
এই সংস্কারগুলো আমরা রাখবো না, এটাই তো কথা। এবং এবং পত্রিকায় ঢালাওভাবে রিপোর্ট এসেছে যে এই সংস্কারগুলোকে বিএনপি মানে মানবে না, সেটা নিয়ে সমকাল বিস্তারিত রিপোর্ট করেছে এবং তারা কমিশনে গিয়েও একই কথা বলে এসেছে। এবং বাংলাদেশে তো এই যে ধরুন একটা জিনিস, গণভোট আপনি সংবিধান সংশোধন করতে গেলে গণভোট লাগবে, এটার বিরোধিতা বিএনপির তরফ থেকে হচ্ছে। ফজলু ভাই একটু আগে বলেছেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবেন, এটা তো বিএনপিও চায়, বিএনপির চায় না। বিএনপি 31 দফায় পরিষ্কারভাবে বলেছে পরপর 2বারের বেশি, পরপর 2বারের বেশি, জীবনে দুইবার, দুটার মধ্যে খুব পরিষ্কার পার্থক্য আছে। এবং আরও যে সমস্ত বিষয় আছে, বিশেষত প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটা লিমিটের মধ্যে আনার ব্যাপারে, এগুলোর ব্যাপারে বিএনপি অনীহা প্রকাশ করেছে। এখন এইখান থেকে সন্দেহ তৈরি হয়েছে যে সংস্কারগুলো তারা করবে কিনা। আর নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসে তারা আসলে একটা দলীয় মানে এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের একটা ইশতেহার থাকে, সেই ইশতেহারের ভিত্তিতে তারা জিতে ক্ষমতায় আসে এবং তারা তারপর সেটা বাস্তবায়ন করে। হোয়ার এখন যে সংস্কারের কথাগুলো এসেছে, যেগুলো প্রস্তাব এসেছে, এগুলো কিন্তু ন্যাশনাল এজেন্ডা, সকল দল এটার ব্যাপারে মতামত রাখছে। তাহলে আপনাকে এটার ভিত্তিতেই আপনি যদি এগুলো সংস্কার না করেন, তাহলে এতদিন এরা কাজ করার কি মানে থাকলো? এখানেই কিন্তু কথাগুলো আসছে, এখানেই আসছে যে এগুলো সেরে, এগুলো আমি খুব পারফেক্টলি মনে করি যে এগুলো সেরেই ডিসেম্বর ইলেকশনে যাওয়া সম্ভব, মার্চ ইলেকশনে যাওয়া সম্ভব। কিন্তু এগুলো করতে দেব না, নির্বাচনটা দিয়ে দেন, ঠিক আছে? এবং নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করবো। আমি এখানে দুজন নেতার কথা উল্লেখ যদিও করেছে, কিন্তু এটা তো সত্যি যে কার্যত আমরা দেখছি তারা সহযোগিতা করছে। বিএনপি কিন্তু আপনার যে কোশ্চেন দেওয়া হয়েছে, যে স্প্রেডশিট দেওয়া হয়েছে, সেটা পূরণ করে তাদের যে প্রস্তাবনা সংস্কারের ব্যাপারে কোথায় কোথায় তারা দ্বিমত করছে, প্রত্যেকটা জিনিস আমি আশা করেছিলাম আপনার কাছে, কি আশা করেছিলাম জানেন, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি যে আপনি বিএনপিকে এই প্রশ্নটা করবেন যে এই যে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে 100 নারী এমপি সারা দেশ থেকে উঠে আসবে তৃণমূল থেকে, এটার বিরোধিতা বিএনপি কেন করছে? আমি আশা করছি যে আপনি ব্যাখ্যাটা আমি আপনাকে বলি। বিএনপি বলেছে এখন 50টা সংরক্ষিত আসন আছে, এটাকে 100 করেন। তো সেটা কিভাবে হবে? সেটা তো সিলেকশনের মডেলে হবে, অমুক এমপির বউ, তমুকের বউ, এগুলো আমরা জানি না কিভাবে হয়। আর যদি আপনি 100 সরাসরি আসনে হতো, তাহলে তো তৃণমূল থেকে নারীরা উঠে আসতো। আপনি এই ব্যবস্থা করেন, করে দেখেন যে রাতারাতি কিভাবে নারী নেতৃত্ব সারা দেশ থেকে উঠে আসে। তাহলে এটা তো আমি ভেবেছিলাম আপনি এর ব্যাপারে ফার্ম হবেন এবং খুব জোরালো ভাবে প্রশ্ন করবেন, কিন্তু আপনি কিন্তু এটা করেন নাই। আমরা সংস্কারে ডিটেইলে যাচ্ছি না, আসলে মতৈক্য কোথাও আছে কিনা এবং আপনার বিভেদের মতৈক্যের কারণটা কি সেটাই বোঝার চেষ্টা করছি। মতানৈক্যের ব্যাপারে আমি লাস্ট কথা বলে আমি আর কথা বলবো না। লাস্ট কথাটা হচ্ছে বিএনপি চায় না এমন সব বিষয় যদি মতৈক্য না হয়, তাহলে সেটা ভেরি আনফরচুনেট। তাহলে ব্যাপারটা কি বিএনপি যা যা চায় সেগুলোই হবে, অন্য কারোর মতামতের কোনো দাম নাই? নিশ্চয়ই তা না, সেটা নিশ্চয়ই না, সবার মতামতই গ্রহণ করা উচিত হবে, এটা আমরা চাই। অ্যাডভোকেট ফজলুর রহমান, আমি আপনার কাছে জানতে চাইছি যে সারোয়ার তুষার বললেন যে নারীদের যে 100 আসন সেটার কথা, আমি এটার পাশাপাশি আমি একটু বলতে চাইছি যে আপনাদের উচ্চকক্ষে যে 100 জন নির্বাচিত যারা হবেন, সেখানে আপনারা বলছেন যে এটা বিএনপিতে যারা থাকবে, তাদের যারা ইলেক্টেড হবে তারাই আসলে সেই অনুযায়ী এখানে যাবে, আনুপাতিক হারে আপনারা ঠিক এগ্রি করছেন না। এটাতে আপনি কি মনে করেন? আলটিমেটলি তো ঠিক যারা মেজরিটি নিয়ে আসবে তাদের হাতে পাওয়ারটা রয়ে গেল এবং তারা যাকে চাইবে তাকেই পাঠাবে, ব্যাপারটা এরকম? সরি, এটা আসলে অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার। ওই যে আপার হাউস, যেটা অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার। আপার হাউস তো থাকতে পারি, একটা দেশে আপার হাউস থাকাটা এটা গণতন্ত্রের পক্ষে বা সংবিধানের পক্ষে এমন কোনো অসুবিধা না। আপার হাউস, বিএনপিও চায় আপার হাউস থাকুক, কিন্তু এই সিদ্ধান্তটা কোথায় হবে? কথাটা হলো এটা, সিদ্ধান্তটা কোথায় হবে, কিভাবে হবে, এবং সিদ্ধান্তটা যদি সবাই মিলে এইখানে একমত হয়, আর পার্লামেন্টে যদি অন্য কোনো দল যদি মেজরিটি হয়ে আসে, ওই দল যদি বলে যে ওই সিদ্ধান্ত মানে না, তাই এই সিদ্ধান্তটা কি থাকবে? এটা হলো একরকম। এখানে আমরা বসে খুব আলোচনা করলাম, সব কিছু করলাম, কিন্তু যত সিদ্ধান্তই আপনি করেন, ইট মাস্ট গো থ্রু দ্য প্রসেস অফ পার্লামেন্ট, যেখানে গিয়ে ওইটা পাস হবে। জনগণ, অর্থাৎ পার্লামেন্ট মানে হলো জনগণের মতামতটা প্রতিফলিত হইতে হবে, জনগণের মতামতের মাধ্যমে সবটা ব্যাপার পাস হইতে হবে। এখানে আমরা কিছু লোক বৈশা, 6টা কমিশন বৈশা আমরা ঠিক করে ফেললাম, এই করলাম, ঠিক আছে, করতে পারেন আপনারা, জ্ঞানী গুণী মানুষ, কিন্তু এটাকে যদি রাষ্ট্র মনে করেন, তো সেই রাষ্ট্রের মূল ব্যাপারটা হলো এই দেশের নাগরিকেরা, জনগণ, তাদের মতামতের ভিত্তিতে এটা পাস হইতে হবে। তো তাদের মতামত তো আসবে পার্লামেন্টের মাধ্যমে না। কিন্তু এখন আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা একটা বৃহৎ দল হিসেবে আপনাদের যারা সমর্থক আছে, ভোটার আছে, তারাও তো জনগণ। তখন আপনারা যখন একটি পক্ষ নিচ্ছেন, তাতে সেটা জনগণের পক্ষই আপনি নিচ্ছেন, রাইট? আপনাদের তো সমর্থক আছে, নেতাকর্মী আছে,
আপনারা যখন এটা বলবেন সেটা কি আপনি ঠিক সবকিছু কি বলছেন কথাটা। ভোটের মধ্যে দিয়ে হতে হবে এই কিনা? ব্যাপারটা আপনি করতে পারেন কোথায়, যেমন শাহাবুদ্দিন সাহেবকে যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হলো 1991 সনে, তখন উনি একটা কন্ডিশন দিয়েছিলেন। কন্ডিশন ছিল এইরকম যে আমি আবার কিন্তু বিচার বিভাগে ফেরত আসবো। তো বিচার বিভাগে ফেরত আসতে হইলে আপনারা সবাই মিলে আমি বিচার বিভাগে ফেরত যাওয়ার মতো সংশোধনীটা আপনি সংবিধানে করে দিবেন। সবাই একমত হয়েছিল, সেই দলগুলোই ক্ষমতায় গেছিল এবং সবাই মিলেই করে দিছে। আমি কথাটা বলছি যে আমরা এখানে সবাই মিলেই করলাম, কিন্তু যদি ভিন্ন কোনো আমি কথাটা বলি, ভিন্ন কোনো রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় যায়, তারা যদি বলে যে না আমরা এখানে মানব না, বা এখানে আমাদের মধ্যে ডিফারেন্স হইল, তখনও কি আমরা এই সংশোধনীর জন্য আমরা অনন্তকাল অপেক্ষা করব, নাকি আমরা বলবো ঠিক আছে যার যার ম্যানিফেস্টো নিয়ে বা যার যার নির্বাচনী নিয়ে আমরা যাব, দাবি নিয়ে আমরা যাব, পাবলিকের কাছে পাবলিক যাকে দিবে সেটা পাস হবে। জিনিসগুলো আমি বলতেছি এইরকম, যেভাবেই আসেন আপনি পার্লামেন্টের মাধ্যমে, জনগণের মাধ্যমে আসতে হবে। এই সরকার কি করতে পারে আপনি কি মনে করেন, নাকি কিছুই করার এখতিয়ার নেই এই সরকার করতে পারে যেগুলো নিজেদের মধ্যে একমত হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো বসবে, যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার বসছে, যে ব্যাপারে যারা একমত হবে এইগুলাকে তারা শুধু এটুকুই করতে পারে। হ্যাঁ, এটা করুন। কিন্তু এই যে বিষয়টি এসছে, আপনাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নিয়ে সংস্কার করার বা এমনটা যেটা শুনলাম যে আমরা পরবর্তীতে পরিবর্তন করব, এইটা তো কথাটা হইতেছে কেন, ম্যান্ডেট নাই বলেও তো তারা সরকারের যে প্রশ্নপত্রগুলা দিছে সবাই তো তার কাছেই জমা দিচ্ছে, অমান্য তো কেউ করছে না। নিয়ে বসুক, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। সবাই, এমনকি বিএনপি তো তাদের যে মতামত, যেটা ওপিনিয়ন, যেটা এটা তো তারা জমা দিছে, তাদেরকে নিয়ে বসুক। এটা হলো এই দিক। আপনি সংস্কারের দিকটা যাই করেন পার্লামেন্টে পাস হইতে হবে, তা না হলে সংস্কার হবে না। এখন আরেকজন বলতে পারে না আমি একজন মহামানব, আমি কইছি এটা সংস্কার হবে, এটা কইতে পারে। আর ওনার সাথে আমার যে কারণে হইলো, উনি সব রাজনীতিবিদদেরকেই মানুষ খারাপ জানে। এই কথাগুলা কি এইভাবে বলা দেশে ঠিক? রাজনীতি না হইলে কি পাকিস্তান হইতো? রাজনীতি না হইলে কি বাংলাদেশ হইতো? রাজনীতি না হইলে কি 350 কোটি টাকা, 75 কোটি টাকার বাজেট ছিল 70 সনে, এটা এখন এসে 7 লক্ষ কোটি টাকা হইতো? রাজনীতি খারাপ ভালো হইতে পারে, কিন্তু সব রাজনীতি আর রাজনীতিবিদই খারাপ, এই কথাটা বলার মধ্যে তো আর যারা রাজনীতি করে না, তারা যারা দূর থেকে বলে রাজনীতিবিদদেরকে, তারা মাঠে করলে তো মোটামুটি খারাপ হয় না। রাজনীতিবিদ হ্যাঁ ত্রুটি থাকতে পারে। আমি যখন জনগণের সেবায় যাব, আমি 100 কাজ করলে আমার 10টা 20টা কাজ আমার হইতে পারে, ভুল হইতে পারে, আমি অস্বীকার করি না, আমি তো মানুষ মাত্রই ভুল হইতে পারে। এর অর্থ রাজনীতিবিদ সব একদম মানুষ দেখতে পারে না, সব খারাপ। এই কথাটা যারা বলে, আমি কেন বলি কথাটা, এইগুলা বলে লাভ নেই, তারা মানুষ সম্পর্কে জানে না, দেশ সম্পর্কেই জানে না। যারা এইসব কথা বলে তারা দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, রাজনীতিবিদ, তারা রাজনীতিবিদকেই জানে না। আমি আপনাদের, আমার শেষ কথাটা হইল, যত আমার সঙ্গে দুইজন বসছেন যারা, তাদেরকে আমি অত্যন্ত সুন্দরভাবে তারা কথা বলছে, তাদেরকে অভিনন্দন জানিয়েই বলছি, এই দেশের সমস্যার সমাধান হইল যতটুকু সবাই মিলে সংস্কার করা যায়, ঐক্যমত হয়, এইটুকু করিয়া ইলেকশনটা ডিসেম্বর, আমি তো ডিসেম্বর মাসে, আমি তো বলছি না দ্রুত দেও, বিএনপিও বলতেছে না আর দ্রুত দেও, ডিসেম্বর মাসে দেওয়া উচিত। আর আমার এই সন্তান যে বললো মার্চ মাসে ইলেকশন দিবে, মার্চ মাসে কিন্তু হইল রমজান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আশরাফ কায়সার। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন সংস্কার কমিশনের সুপারিশের জন্য আপনার দলগুলো তাদের প্রস্তাব দিয়েছে, কিন্তু 70 অনুচ্ছেদ নিয়ে বিএনপি যেটা বলছে, আপনি এটাকে কিভাবে দেখেন? কিন্তু বিএনপি আংশিকভাবে মানছে 70 অনুচ্ছেদে, কন্ডিশন জুড়ে দিচ্ছে, এবং ইন্টারেস্টিংলি সেখানে রাষ্ট্র নিরাপত্তা প্রশ্নে জড়িত না এরকম জায়গায়, তারপর সংবিধান সংশোধন, আস্থা ভোট, অর্থ বিল, এমন বিল ছাড়া সবগুলো বিষয়ে তারা বিপক্ষে ভোট দিতে পারবেন। তো রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নটাকে সংজ্ঞায়িত করাটা অতটা ইম্পর্টেন্ট, এটা আসলে কিভাবে দেখেন আপনি? আমি শুধু রাজনীতিবিদদের ব্যাপারে আমার বক্তব্যটা আরেকবার রিপিট করি।
দেখুন, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতির সাথে রাজনীতিবিদরা যুক্ত। আমাদের ভালো রাজনীতিবিদ ছিলেন, নন্দিত রাজনীতিবিদ ছিলেন, কুৎসিত রাজনীতিবিদ আছেন, এখনও কুৎসিত রাজনীতিবিদ আছেন। এখন আমরা যদি ঢালাওভাবে একটি কমিউনিটিকে নিয়ে এত মানে বিতর্ক সহ্য না করে সারাক্ষণ প্রশংসা করি, তাহলে কিন্তু এটা অসুস্থতার লক্ষণ। আরেকটা জিনিস হচ্ছে যে দেশে যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, শেখ হাসিনা যে $234 বিলিয়ন নিয়ে পালিয়েছেন, তার সিংহভাগই কিন্তু রাজনীতিবিদদের কারণে। এটিও মাথায় রাখতে হবে। দেশের উন্নয়ন যেমন হয়েছে, আমি কিন্তু আপনাকে বলবো আমাদের যে গ্রোথ রুম ছিল, রাজনীতিবিদদের দুর্নীতি, অদক্ষতা, নৈতিক দুর্নীতি এবং ম্যানেজমেন্ট ক্যাপাসিটি না থাকার কারণে দেশটি কোন জায়গা থেকে বঞ্চিত হয়েছে, উল্টো একটা হিসাব হওয়া দরকার। আপনি মনে রাখবেন, যেই প্রফেশনাল ক্লাস পলিটিশিয়ানরা বাংলাদেশকে সবচেয়ে বেশি ফেল করিয়েছে, এরকম একটি প্রফেশনাল ক্লাস বলে আমি মনে করি, রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ তার সম্ভাবনার দ্বার প্রান্তে যেতে পারেনি। আমাদের যতগুলো জাতীয় দুর্যোগ হয়েছে, এই যে আপনার 1/11 থেকে শুরু করে এই যে শেখ হাসিনার ফ্যাসিজম পর্যন্ত, তার পেছনেও রাজনীতিবিদদের কিন্তু বড় রকমের ভূমিকা আছে, নেপথ্যে এবং প্রকাশ্যে। এটি আপনাকে বলে রাখলাম। দেখুন, রাজনীতিবিদরা দেশ শাসন করবেন, এর জন্য আমরা অন্তত গত 30 বছর আমি আমার বক্তব্য বলেছি, এবং পৃথিবীর যে কোনো শাসনের চেয়ে গণতান্ত্রিক শাসন ভালো। কিন্তু রাজনীতিবিদরা বারবার সুযোগ পেয়ে তখন ওই সুযোগের অপব্যবহার করে এবং চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করে রাজনীতির পাটাতনটিকে 12টা বাজিয়ে ফেলেছেন। 1/11-তে একবার করেছেন, এবারও কেউ কেউ চেষ্টা করছেন। মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্তের বিষয় না। এখন অনেকের কথায় মনে হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্ত ঠিক শেখ হাসিনা যেরকম করে ভেবেছিলেন গত 15 বছর। এখন আপনাকে বলি, সংস্কারের ব্যাপারে ধরেন, এটা আমরা সবাই বুঝি যে পার্লামেন্টের র্যাটিফিকেশন ছাড়া তো আপনি সংস্কার বাস্তবায়ন করতে পারবেন না। কিন্তু আপনি যদি এখন সংস্কারে একমত হন, তখন যদি আপনি না করেন, তখন জনগণ কিন্তু বুঝতে পারবে যে আপনি ক্ষমতায় যাওয়ার আগে কী ধরনের কমিটমেন্ট করেছিলেন, পার্লামেন্টে গিয়ে কী ধরনের কমিটমেন্ট বাস্তবায়ন করলেন না। মনে রাখতে হবে, অন্তত 5 বছর পর পর দেশে ভোট হবে, আপনাকে ক্ষমতায় না রাখারও যথেষ্ট কারণ তৈরি হবে। এইবার যে নারী রিপ্রেজেন্টেটিভদের কথা বলি, আমি ভীষণ হোঁচট খেয়েছি বিএনপির এই প্রস্তাবনায়। দেখুন, 30 সেট অলংকার, 50 জন নারী, বাংলাদেশে কম হাসাহাসি হয়নি। আমরা কি করি জানেন? আমার উপঢৌকনের জায়গাটা পরিষ্কার রাখতে চাই, যাতে পাওয়ারে গেলে আমিও 100 জন নারীকে নির্বাচিত করতে পারি। এই কুপথে বিএনপিও হাঁটতে চাচ্ছে। সেই বিএনপি যে 16 বছর নির্যাতনের ভেতর দিয়ে গেছে, আমার ভাবতে খুব অবাক লাগছে। আচ্ছা, 70 অনুচ্ছেদ একটা অগ্রগতির জায়গা। আর জাতীয় নিরাপত্তা আমার কাছে সবসময় সন্দেহের বিষয়। বাংলাদেশে যত নিবর্তনমূলক আইন হয়েছে সব জাতীয় নিরাপত্তার নামে। জাতীয় নিরাপত্তা কি তার শুধু যারা ক্ষমতায় থাকে তাদের বিষয়? এই দেশের নাগরিকদের জাতীয় নিরাপত্তা, কাজে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে আপনি 70 অনুচ্ছেদকে পুরোপুরি কার্যকর করবেন না, এটি ঢোপে টিকবে না। দেখুন, কিছু স্টিগমা, কিছু তকমা আমাদের রাজনীতিবিদদের মুখ থেকে এবং তাদের কার্যক্রম থেকে বেরিয়ে যেতে হবে। নাগরিকদের নিরাপত্তা নাগরিকদের বিষয়, নাগরিকদের উপরে নজরদারি করা যাবে না এবং তার উপরে আপনি অগণতান্ত্রিক কিছু চাপিয়ে দিতে পারবেন না। একটি গণতান্ত্রিক দলের কাছ থেকে আমরা ধন্যবাদ আপনাকে। সারওয়ার তুষার, খুব সংক্ষেপে একটি প্রশ্নের উত্তর দেবেন। আমাদের আসলে সময় একেবারে শেষ। আপনার দলের আহ্বায়ক বলেছেন নির্বাচন করতেই দল গড়েছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। আপনি একটু আগে বললেন যে জাতীয় নির্বাচন ডিসেম্বরে বা মার্চে হতে পারে। আসলে আপনাদের স্পষ্ট অবস্থানটা কি? গণপরিষদ নির্বাচন কি জাতীয় নির্বাচন না? আপনি কি গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হওয়ার কথা পরিষ্কার বলেছি যে এটাই আপনি বলছেন? সংবিধান করবেন এবং তারপর সংবিধান পরিবর্তন সংস্কার যেটুকু ঐক্যমত্য হবে সেটা করবে, তারপর তারাই দেশ পরিচালনা করবে। আচ্ছা, আপনি তার মানে হচ্ছে গণপরিষদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন একসাথে হবে এরকম কথাটা আপনি বলছেন আর কি। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনার জন্য শেষ, আপনি যদি কিছু বলতে চান 30 সেকেন্ডস। আমি আর কি বলবো, যারা বলছেন তারা খুব সুন্দর কথা বলছেন। আমার বলার অর্থ এটাই, ওই যে এখন তো আবার ওই আলোচনায় আমি যাব না, ওই যে গণপরিষদ ইলেকশন ওই আলোচনা আমি যাব না। আমার খুব ভালো বলছে ও গণপরিষদ জাতীয়, ঠিক আছে। আমার মনে হয় দি টাইম ইজ কামিং। কিন্তু আপনার দলের মধ্যে যে পরিবর্তনের কথা আমরা মানে শুনছি, যে পরিবর্তনটা প্রয়োজন, সেটা কি হচ্ছে আসলে? যে অভিযোগগুলো যারা আমাদের দলকে এইসব কথা বলে, যারা দলে কোনো দোষ ত্রুটি নাই সেই কথা আমি বলছি না। নিশ্চয়ই মানুষের দল বিএনপি একটা প্ল্যাটফর্মের মতো দল, তার মধ্যে দোষ ত্রুটি তো আছে। কিন্তু যারা বেশিভাবে বলে তারা বিএনপির প্রতি অবিচার করে, কারণ তারা জানে যে বিএনপির ভোট হইলেই
আল্লাহর রহমতে ক্ষমতায় যাবে, এই কারণে তারা বিএনপির প্রতি তারা খুব বেশি জেলাস অশেষ এবং ধন্যবাদ খুব অবিচার ধন্যবাদ করে আপনাকে। তারা। আমাদের শেষ করে দিতে হচ্ছে প্রিয় দর্শক।